যে বাংলাদেশের রক্ষা করতে পারে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সবকিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ, কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না। সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছে। তার মানে আন্তর্জাতিক লবিস্ট ফার্ম সম্ভবত নিয়োগ করেছে আওয়ামী লীগ। লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের। একই সংস্থা এবার জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস অ্যান্ড লয়ার্স অ্যান্ড দ্য ইউএন স্পেশাল র্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল সামারি অফ আরবিট্রারি এক্সিকিউশনসের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতি যে মানুষের বা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির প্রতি আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি, এক ধরনের সমর্থন এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি, আওয়ামী লীগ মাঠে আসার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশার আঁচ পাচ্ছেন সরকার বিভিন্নভাবে। কারণ আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গিয়েছে। লন্ডনে যে শেখ হাসিনা আপিল করেছিল সেটা পাশ হয়ে গিয়েছে। তাহলে কি 13 তারিখ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হাসিনার বিচার হবে সেটা কি আটকে যাবে? জানতে হলে আমাদের বিশ্লেষকদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার এবং আন্তর্জাতিক পরিসরে তার পক্ষ নেওয়া বা তার পক্ষে নেওয়া আইনগত লড়াইকে ঘিরে। লন্ডনের বিখ্যাত ডাউট স্ট্রিট চেম্বার্সের দুই ব্যারিস্টার স্টিভেন পাওয়েল কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে জরুরি আপিল দাখিল করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থা, ন্যায় বিচার এবং রাজনীতির ভবিষ্যতে দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন তুলেছে। আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচার বহির্ভূত বা ইচ্ছা মতো মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে জমা দেওয়া হয়েছে। মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায় বিচারের মৌলিক শর্ত ভঙ্গ করেছে। আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং যেভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। 2009 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জানুয়ারিতে তার দল আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হয়, কিন্তু সে বছরের মাঝামাঝি কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সংকট দেখা দেয়। বিক্ষোভের বিস্তৃতি, সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি ভারতে আশ্রয় নেন আর 8ই আগস্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের অধীনে 2025 সালের জুলাইয়ে শেখ হাসিনা এবং তার সরকারের 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে এবং দেশ জুড়ে ধারণা ছড়িয়ে পড়েছে যে রায়টি হবে মৃত্যুদণ্ড। লন্ডনের আইনজীবীরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসার রূপ, যেখানে আইনের শাসনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা নিচ্ছে। তাদের ভাষায় শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি, তার নিজের নির্বাচিত আইনজীবীদের উপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে এবং এখন তিনি এক রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কখনো কোনো যোগাযোগই হয়নি বা কোনো কথা হয়নি। এই আপিলের কেন্দ্রীয় যুক্তি হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে। অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত। প্রধান প্রসিকিউটর নিজেও এমন এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যেখানে শেখ হাসিনার দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল। শুধু তাই নয়, এই প্রসিকিউটর এক সময় যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সংগঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। এতে ট্রাইব্যুনালের প্রতি আস্থার জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বে এটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আইনজীবীরা জাতিসংঘকে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার প্রক্রিয়া যদি মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে শেষ হয় তবে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার মতো বা হত্যার শামিল হবে, কারণ কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত বিচার ছাড়াই এমন শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন। তারা আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের অর্থাৎ ICCPR এর 6 এবং 14 নম্বর অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এই দুটি মৌলিক অধিকারই ভঙ্গ করা হচ্ছে, একটি জীবনের অধিকার আর একটি ন্যায় বিচারের অধিকার। এই আপিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতা গ্রহণের পর থেকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তাকে ঘিরে রয়েছে। শেখ হাসিনার দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার, কারাবন্দী বা নিখোঁজ করা হয়েছে। কারাভ্যন্তরে মারা গেছে অন্ততপক্ষে 100 জন কর্মী। আওয়ামী লীগ দাবি করেছে এসবই দেশের ক্ষমতাধারী সরকারের পরিকল্পিত প্রতিহিংসার অংশ। এমনকি দলটি নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও দলটির নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আদালতের কাছে অভিযোগ জানিয়ে চলছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ICC তেও আওয়ামী লীগের
পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণহত্যা, রাজনৈতিক নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধ ঘটছে। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে দাখিল করা এই আপিল তাই কেবল একটি আইনগত পদক্ষেপ নয়, বরং এক বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের আন্তর্জাতিক রূপও বটে। এই পুরো ঘটনায় যার সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি। শেখ হাসিনার বিচারে যদি আইনি প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব প্রমাণিত হয়, তাহলে তা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, পুরো জাতির ন্যায় বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমনই হোক, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘের এই আপিলের পর নিঃসন্দেহে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়বে, বিশেষ করে যদি প্রমাণিত হয় যে আদালতের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই। এ যাবৎ যতগুলো বিচার প্রক্রিয়া এই সরকার করেছে বা করছে, তার প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ, কারণ আদালত এখন পুরোপুরি এই সরকার এবং তার পার্টনারের দখলে। যেমন আদালতটি যদি ডক্টর ইউনূসের সরকারে হয়, সেখানে বিচারপতি বিএনপি, আইনজীবী হচ্ছে জামাতের, এবং মাঠে রাস্তায় যে মব সৃষ্টি করা হয় সেই মব হচ্ছে এনসিপির, আর এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক পুত্রকন্যাদের দল। এমন সময় যখন দেশে গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা বিতর্ক চলছে, তখন জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবীদের এই আপিল এক নতুন মাত্রা যোগ করেছে। এটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত আইনি লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া, আইনের শাসন এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাকেও পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়তো নতুন কিছু নয়, কিন্তু শেখ হাসিনার এই মামলা ভিন্ন এক মাত্রা নিয়েছে, কারণ তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদী শাসক এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে তার সরকারকে কোনো গণতান্ত্রিক কারণে নয়, বরং তার সরকারকে উৎখাত করে বাংলাদেশ দখলের চেষ্টা হয়েছে এবং জঙ্গিরা বাংলাদেশকে দখল করে নিয়েছে। তার কোনোভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। সত্যিকার অর্থে আজকে আওয়ামী লীগ পতনের 16 মাস পরে এসে বাংলাদেশে এটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের রক্ষা করতে পারে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সবকিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ। কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না। আমার এই মুহূর্তে এ কারণেই মনে পড়ছে যে গতকাল 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল। আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামাত। এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি, চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না। কিন্তু বিএনপি, ভাই বিএনপি, বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন, সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করা আমরা দেখলাম না। যাই হোক, সবকিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে? আওয়ামী লীগ তো আসলে নেই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা, কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায়, নিজেদের ভূমি আদায়, নিজেদের ভূমির, নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে। গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে? তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে, যে শক্তিতে আছে, তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশেহারা ছিল। এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে, অনেকটা গুছিয়ে এসছে, যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না। কারণটা হচ্ছে এই যে গত 16 মাসে যে অনাচার অত্যাচার হয়েছে, ইউনূস সরকারের ক্ষমতায়, আর রাজনৈতিক গুন্ডাবাজি, হুন্ডাবাজি, তাণ্ডববাজি করছে বিএনপি, জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা। আজকে যদি হঠাৎ করে ইউনূস সরকারের পতন হয়, ধরুন আজকে পতন হয়ে গেল, কারণ যে কোনো সময় পতন হতে পারে। আওয়ামী লীগের যে 5 আগস্ট পতন হয়েছিল, সেই পতনটা কি জানতেন? কেউ জানতো না। ওই দিন সকালেও কেউ জানতো না। হঠাৎ করে পতন, আওয়ামী লীগ নেতারা দিশেহারা। আজকে ইউনূসের পতন হলে কি হবে? আপনি সেই সিনারিটা, সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে, জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এরা কি পালাবে নাকি পালাবে না? ভাই, পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না? মাঠ অবস্থাটা কিন্তু তেমন। ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না, ক্ষমতায় জামাত থাকা লাগবে না। বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে। ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা, গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায়, সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন করে বেড়াচ্ছে, তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে। তো কাজে ইউনূস চলে যাবে, পালাবে করা। ইউনূসের রাজনৈতিক উইং কোনটা? ইউনূসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, এরা। এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজনও ইউনূসের পলিটিক্যাল উইং। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এই জুনায়েদ সাকি ছাড়া কাউকে চেনেন না। এগুলো অনেকবার বলেছি, আবারও বলছি, এইরকম জুনায়েদ সাকি মার্কার রাজনৈতিক দলগুলো এখন ইউনূসের পলিটিক্যাল উইং। কাজেই ইউনূসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে। এরা তো ভারতেও পালাতে পারবে না। এদের যে কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউরে ওঠে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না, সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি, চূড়ান্ত কর্মসূচি, আগামী পরশু লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে, দমিয়ে, দাবিয়ে রাখতে পারছে না। নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। দেখুন, এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে। কে করেছে? যে ছেলেটি করেছে, ধরা পড়েছে, সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য, যুব দলের। এই যে গতকালকে
ল্যাব এইডের সামনে যে বাসে আগুন দেওয়া হলো ধানমন্ডি যুব দলের সাথে জড়িত। এবং বাসে কোন বাসে আগুন দিল দেখুন, বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে। এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া। কিন্তু কোনো লাভ হয়েছে? আজকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? তাদের বাবা মা আছে না, তাদের বাবা মা অন্ততপক্ষে সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে তোর উন্মাদ হয়ে জুলাই আগস্টে যেভাবে নেমেছিল সেটা নামানো যাবে না, নামলে ভাত বন্ধ। বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে। আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি, সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। তাদের বাবা মা আছে না, তাদের বাবা মাও সন্তানদের হুঁশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না। কারণ গত 16 মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে। এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো 2-3 দিনে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে। এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা, কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি। এই যে গত 16 মাস না হলে অন্ততপক্ষে 10 মাস যাবত বিভিন্ন জায়গায় ঝুঁটি মিছিল হচ্ছে। আওয়ামী লীগকে কোথাও চোরাগত হামলা করেছে? গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে। ফারহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে, সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে। এটা কারা করছে? উস্কানি তৈরি করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয়, তখন ককটেল বিস্ফোরণ, 10টা বাস পোড়ানো, 10টা মানুষকে হামলা করা, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্ততপক্ষে 16 মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে, বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই গোলাম হোসেন। বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের পতনের পরেই আওয়ামী লীগ। কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না। মানুষ জেগেছে, মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার। আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায়, এবং সেটি আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে, এটিও অস্বীকার করব না, কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া আমাদের বাঁচার উপায় নেই। না হলে আমরা করুণ এক পরিণতিতে যাবো। করুণ পরিণতিতে যাবো না, এটার একটা নানা রকম হিসেব আছে। আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাবো না। আমরা যদি যেতেও চাই, আমাদেরকে যেতে দেওয়া হবে না। অবস্থাটা এরকম। কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, যে প্রতিবেশী দেশ ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন, তাহা হইবে না ভাই। যে বাঙ্গুরা চিন্তা করছেন, যে জঙ্গিরা চিন্তা করছেন, সেই চিন্তা হবে না। কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, যাবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। সরকার দায়িত্ব আমাদের উপরেও দিয়ে দিচ্ছে। মানে আওয়ামী লীগের লকডাউন কিভাবে সফল হচ্ছে সরকারের আতঙ্কে, সরকারের অদক্ষতায়, সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে। সরকার বলছে শঙ্কিত হওয়া যাবে না, কিন্তু সরকার যে কিছু নিয়ন্ত্রণে নাই, সে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে কার্যকর রাখতে পারছে না, তার পুলিশের পক্ষে যে সব সম্ভব না, তার কাছে যে কোনো গোয়েন্দা তথ্য নাই, সেটা যখন পরিষ্কার। বারবার সরকার বলছে যে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারের হতাশার জায়গা আরেকটা এটা, যেটা লকডাউন কর্মসূচিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতি যে মানুষের, বা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির প্রতি, আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি, এক ধরনের সমর্থন, এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি, আওয়ামী লীগ মাঠে আসার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশার আঁচ পাচ্ছেন সরকার বিভিন্নভাবে। কারণ ধরেন গত প্রায় মাস 3 আগে থেকে কিন্তু ডিএমপি, সিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তারা বিভিন্ন জায়গায় মাইকিং করে এবং বিবৃতি দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সাধারণ মানুষ যেন হোটেলে, তারপর মেসে, ছাত্রাবাসে, যেখানে যেখানে বা ভাড়া বাড়িতে যেখানে যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা থাকেন বা তারা জড়ো হন, সেগুলো যেন সাধারণ জনগণ পুলিশকে জানিয়ে দেয়। দেখেন, পুলিশের এই পদ্ধতি কিন্তু এর আগে সফল হয়েছে। যখন জঙ্গিবাদ বিরোধী অভিযান চলেছে, তখন জঙ্গি সংগঠনগুলোকে ধরিয়ে দিতে পুলিশের এ ধরনের অভিযান সফল হয়েছে, মানে ধরনের আহ্বান সফল হয়েছে। কারণ সমাজের লোক, পাড়া প্রতিবেশী, সাধারণ মানুষ, তারা সত্যিকার অর্থেই তাদেরকে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে। এমনকি পরিবারের লোক, পরিবারের সদস্যদের বিষয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ, মানে সরকার তো সন্ত্রাসবাদ বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন মনে করে না, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসুক, সেটাতে সাধারণ মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, সেটা টের পেয়ে সেটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো হতাশ করছেই, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারকেও হতাশ করেছে। কারণ সরকার এত মাস ধরে এই প্রচার চালিয়ে এসেছে যে আওয়ামী লীগ মাঠে নামা মাত্র আওয়ামী লীগকে নাকি পিটিয়ে সাধারণ মানুষ তাড়িয়ে দেবে। তো এমন পরিস্থিতিতে সরকার টের পাচ্ছে যে সাধারণ মানুষের সমর্থনে এক রকমের আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে যাচ্ছে। কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলছেন যে
তবু দেখেন আমরা তো আটকাতে পেরেছি, বড় কোনো মিছিল হচ্ছে না। তো বড় কোনো মিছিল ঠেকানোর জন্য তো এত সর্বোচ্চ তৎপরতা আমরা এত মাস ধরে দেখি নাই। মানে আওয়ামী লীগের 20 জনের ঝটিকা মিছিল নিয়েও তো আমরা প্রধান উপদেষ্টার যমুনাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মিটিং হতে দেখেছি যে কি করে ওই 20 জনের ঝটিকা মিছিল হতে পারছে। আমরা তো দেখেছি যে পুলিশের লোকের চাকরি প্রত্যাহার হয়ে গেছে কারণ ওই 20 জনের মিছিল না ঠেকিয়ে বেচারা পুলিশ সে সময় কেন দুপুরের খাবার খেতে গেছিল। কাজেই বড় মিছিল নিয়ে তো বিষয় না। তার মানে সরকারের যে গোয়েন্দা তথ্যের কথা সরকার বলছে, সেই গোয়েন্দা তথ্য তাদের কাছে প্রকৃত অর্থেই আছে যে আওয়ামী লীগ 1 লক্ষ লোকের বা একটা বিরাট জনসমাবেশ ঘটিয়ে ফেলতে পারে 13 তারিখ। সেই সংখ্যাটা এমন ভাবে কুড়ে কুড়ে খাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে তাদের জন্য এখন এই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে, গাড়িতে আগুন লাগছে, জনমনের শঙ্কা, নিরাপত্তার ঝুঁকি, এগুলোর চেয়েও আওয়ামী লীগের বড় মিছিল ঠেকিয়ে দেওয়া যায় কিনা সেটা আরো বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সরকার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার আশপাশের জায়গায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে। 4 জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাফেরা করতে পারবে না, এই ধরনের নির্দেশনাও দিয়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা কি? আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা মানে এই লকডাউন শব্দটা রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তো আমরা আগে ব্যবহৃত হতে দেখিনি। আমরা এই লকডাউন শব্দটা শুনেছিলাম করোনার সময়, যে করোনাতে বলা হয়েছিল যে লকডাউন মানে হচ্ছে গিয়ে যে একেবারে আপনি বাড়িতে থাকবেন, অফিস যাবেন না, স্কুল কলেজে যাবেন না, রাস্তা খালি এবং সকল মানে স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্যুত করে আপনি ঘরে থাকবেন। কিংবা পরবর্তীতে যেটা হলো যে লকডাউন হলো, আপনি স্বাভাবিক জীবন চালিয়ে গেলেন কিন্তু বাড়ি বসে চালিয়ে গেলেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে যদি যান তাহলে বুঝবেন যে আওয়ামী লীগের নেতারা যে আহ্বান জানাচ্ছেন, নেতাকর্মীরা, সেখানে তারা বলছেন যে আপনারা কাজে যাবেন না, স্কুল কলেজে যাবেন না, আপনারা বাড়িতে থাকবেন, যে যেখানে আছেন সেখানে থাকবেন। এবং তারা অন্যদিকে তাদের নেতা কর্মী সমর্থক যারা রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নিতে আগ্রহী, তারা মিছিলের ডাক দিচ্ছেন, তারা জড়ো হওয়ার ডাক দিচ্ছেন, প্রতিবাদের ডাক দিচ্ছেন। তার মানে সাধারণ মানুষ ঘরে থাকবেন, বাইরে বেরোবেন না, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে ঢাকায়। সেই অবস্থাটাই কিন্তু আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির উদ্দেশ্য। এখন সরকার যেহেতু আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারছে না এবং সরকারের কোনো ক্লু নাই কে কোথায় মানে প্রকাশ্যে গুলি করে মারছে। গতকাল পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে, শীর্ষ সন্ত্রাসীদের 2 গ্রুপের এক গ্রুপে আরেক গ্রুপকে গিয়ে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলেছে। কোথায় কে বোমা ফোটাচ্ছে, কোথায় কে গাড়িতে আগুন দিচ্ছে, কোনো বিষয়ে সরকারের কোনো গোয়েন্দা তথ্য নাই। পুলিশের এক একজন সদস্য, কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারা প্রতিদিন নানা রকম বদলির মধ্য দিয়ে যাচ্ছেন, কে কখন কোথায় দায়িত্ব পালন করেন জানেন না। কাজে তারা রাস্তাঘাটও চেনেন না, তাদের কাছে গোয়েন্দা তথ্য থাকার প্রশ্নই ওঠে না। এই অবস্থায় সাধারণ মানুষ যে শঙ্কায় পড়বেন এবং এই সরকারের উপর ভরসা করবেন না এবং তার ফলে তারা যে 13 তারিখ রাস্তায় কম বের হবেন, সেটা বুঝতে তো বিরাট কোনো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, মানে বিরাট কোনো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই। তার মানে আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে। আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে এবং সরকার যেহেতু এগুলো বন্ধ করতে পারছে না, সাধারণ মানুষকেই পুলিশকে বরং তথ্য দিতে বলছে, এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে সেদিন লোকে কাজে কম যাবেন, সেদিন গাড়ি কম বের করবেন লোকে। কারণ নিজেদের ব্যক্তিগত গাড়ির নিরাপত্তার জন্য যেসব অফিস নিজেদের গাড়ি দিয়ে তাদের কর্মীদেরকে কাজে নিয়ে যান, যেসব বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের গাড়ি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান, যেসব স্কুল সেটা করে, প্রত্যেকে তাদের গাড়িগুলো নিরাপদে রাখতে, তাদের সম্পদ নিরাপদে রাখতে এই সময়টায় গাড়ি কম বের করবেন। তাহলে গাড়ি কম বের করলে রাস্তায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের লকডাউন সফল হয়ে যাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম খবর পেতে। ধন্যবাদ সবাইকে।